নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব দাস। আপনারা জানেন যে আহ, সামনের বছর আর কয়েকটা দিন পরেই নতুন বছর। নতুন বছরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নির্বাচনের দামামা বেজে গেছে। উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ দু দলই বিভিন্ন কর্মসূচি নিয়ে নেমে পড়েছে তাদের কে আসবে ক্ষমতায় তাই নিয়ে। আজকে অর্থাৎ সোমবার, সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গের শিলিগুড়ি। উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে। এর আগে আমরা দেখেছি যে কলকাতায় নবান্ন অভিযান হয়েছিল বিভিন্ন দিক থেকে। বিজেপির যে যুব মোর্চার সদস্য, কর্মী, সমর্থক বিজেপির যারা ছিলেন তারা এই নবান্ন অভিযানে এসেছিলেন এবং কিভাবে পুলিশ তাদের বাধা দিয়েছিল, বাধাপ্রাপ্ত হয়েছিল সে নিয়ে নানা বিতর্ক, রঙিন জল ছোড়া, কাঁদানে গ্যাসের সেল ফাটানো, বেশ কিছু সমর্থক আহত। কিন্তু উত্তরবঙ্গ একটা ছোট ছটা জেলা, তো সেখান থেকে বিজেপির কর্মী সমর্থকদের যে এসেছিল তারা আজকে নবান্ন উত্তরকন্যা অভিযানে যায় এবং সেখানে দেখা যায় যে একই রকম নবান্নের মতনই পুলিশ বাধা দেয় এবং প্রথম দ্বিতীয় ব্যারিকেড ভাঙার পরে তারপরে ফুলবাড়ির কাছেই যেখানে পুলিশ আটকে ছিল সেইখানেই সম্ভবত বিজেপির অভিযোগ যে পুলিশ লাঠি এবং গুলি চালায়। গুলি বলতে তাদের বক্তব্য যে ছড়া গুলি অর্থাৎ রাবার বুলেট এবং জল কামান এগুলো চালায় এবং তাতে তাদের এক সমর্থক মারা গেছে। তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আমরা দেখতে পাচ্ছি শুধু উত্তরবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে 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 এই যে বিরোধী পক্ষ সরকার পক্ষের যে মুখোমুখি সংঘর্ষ এবং সেই সঙ্গে প্রশাসন যে তৈরি হচ্ছে, আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গাতে পৌঁছচ্ছে। আমরা এটা নিয়ে রাজাদার কাছে প্রথমে যাব যে রাজাদা, আজকে যে উত্তরবঙ্গের উত্তরকন্যা অভিযান বিজেপির, সেখানে এক সমর্থকের মৃত্যু, কি বলবেন? এটা কি আহ, কিভাবে, মানে এর আগে তো নবান্ন অনেক বড় অভিযান হয়েছিল, কিন্তু একটা ছোট অভিযানে গিয়ে সেখানে এক কর্মীর মৃত্যু হলো, কি বলবেন এটাকে? হ্যাঁ, দেখুন, আজকে যা ঘটে গেল যে উত্তরবঙ্গে পুলিশ গুলি চালাক বা না চালাক, রাজনৈতিক সমাবেশে মানুষের যে মৃত্যু ঘটেছে এবং সেই মৃত্যুটা বোঝাই যাচ্ছে যে তার আত্মহত্যা, এটা আত্মহত্যা নয়। সমাবেশে এসে কেউ তাকে আক্রমণ করেছে। এখন পোস্টমর্টম কি বলেছে জানি না, একজন আমাকে জানালো সেখানে নাকি পেলেট পাওয়া গেছে। সেইসব, হ্যাঁ, এখন সঠিক আমি এখনো জানি না। তবে এটা ঠিক 21শে জুলাইয়ের পরে, এতদিন পরে আমরা বাংলা বক্তব্য আছে, রাজনৈতিক বিরোধীদের বক্তব্য সেটা শুনবো না। এক্ষেত্রে তাই দেখা গেল যে এক্ষেত্রে মনে হয় আরেকটু সরকার এগিয়ে গেছে। বামেরা মিছিলকে করতে দিয়েছিল, হ্যাঁ, কিন্তু রাইটার্স বিল্ডিং এর আগে কোথাও আটকে দেওয়া হয়েছিল, এখানে কোথাও মিছিল শুরু করতেই দেয়নি। এই একদা করার অনেকটাই এগিয়ে গেছে, মিছিলটা শুরু করতেই দেয়নি। নানান জায়গা থেকে যে মিছিল শুরু হওয়ার কথা ছিল শুরু করতেই দেয়নি। এখন কোথায় হ্যাঁ, পুলিশ যে লাঠি চালাচ্ছে এটা সব অনেক চ্যানেলে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি, দেখাচ্ছে পুলিশ লাঠি চালাচ্ছে, পুলিশ কাঁদানো গ্যাস ছুটছে, পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে কিনা আমি সেটা বলতে পারবো না। নজরুল ইসলাম সাহেব আছেন, উনি সব বলতে পারবেন। তবে যে সরকারের যে টলারেন্স লেভেল, যে একেবারে যে যদি ঘটছে, গণতন্ত্রে আপনাকে মানুষকে বলতে দিতে, এটা আমাদের সংবিধান বলে দিয়েছে, কিছু করার নেই। সবাই কথা বলবে, অ্যাসেম্বল করার অধিকার সংবিধান বলে দিয়েছে এবং সেই অধিকারকে নিয়েই মানুষ পথে নেমেছে। এবং সে সরকার তাদের পারমিশন দিচ্ছে কি না দিচ্ছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। সরকার দেখা যাচ্ছে নিজেদেরকে পারমিশন দিচ্ছে, নিজের দলের লোককে পারমিশন দিচ্ছে। আর যদি বিরোধীদের পারমিশন না দেয় তাহলে তো এই ধরনের অসহযোগিতার আন্দোলন তো হবেই, এবং সেটাই ঘটেছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক, কলঙ্কজনক যে গুলি চালানো ঘটলো। এই গুলি চালানো ঘটলো এমন ভাবে লাঠি চালানো যে একজন বিক্ষোভকারী সে মারা গেল। এটা কিন্তু এর ফল কিন্তু
খুব একটা যে ভালো হবে বলে মনে হয় না। শুধু শুধু উত্তরবঙ্গ নয়, এবং উত্তরবঙ্গের বাইরেও একটা প্রভাব পড়ে যাবে যে সরকার ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছে। দেখুন, এই সরকার যখন এসেছিল আমরা মনে করেছিলাম যে বামেরা যেদিকে নিয়ে যাচ্ছিল তার থেকে অনেকটাই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবো, এটা আমাদের অনেকেরই ধারণা হয়েছিল। আমি নিজে বিদেশ না গিয়ে ভোট দিতে গেছিলাম, আমার মনে হয়েছিল যে গণতন্ত্র উদ্ধারের যে একটা আন্দোলন শুরু হয়েছে, আমার ভোটটা সেদিকেই যাবে। কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে গণতান্ত্রিক অধিকার সে সরকার রক্ষা করতে পারছে না। সে অন্য কোনো আর্থিক অধিকার মানুষকে দিতে পারছে। 40% বলছে বেকারি কমেছে, আমি জানি না সেটা কিভাবে কমেছে। কিন্তু আর্থিক যে বিরাট প্রগতি ঘটেছে তা তো নয়। এর পশ্চিমবঙ্গ থেকে হাজার লক্ষ মানুষ বাইরে চলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে এখানকার তেমন অগ্রগতি ঘটেনি। কিন্তু যেটা আমরা ভেবেছিলাম যে আমাদের গণতান্ত্রিক অধিকার থাকবে, সেটাই যদি চলে যায়, একটু বড় দুঃখের আর কি আর হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, বিপ্লব। হ্যাঁ, নজরুলদা, এই যে একজন কর্মীর মৃত্যু, কিন্তু এটা কি প্রশাসনের মানে ঠিকমতো হ্যান্ডেল করতে পারলো না প্রশাসন? মানে উত্তরবঙ্গের মতো একটা ছোট জায়গা কত আর কর্মী সমর্থক ছিল? এটা তো সরকার পক্ষে লোকজনই বলছে খুব বেশি হয়নি, তাদের সাংবাদিক খুব বেশি নাকি লোক হয়নি। তো সেখানে তাহলে পুলিশে খুব যদি কম লোকই হয়, খুব কম কর্মী সমর্থকই যদি হয়, সেটাকে আটকাতে পারলো না? কি বলবেন এটা? দেখুন, আমার ব্যক্তিগত মত হচ্ছে যারা আন্দোলন করতে এসে অভিযান করছেন তারা যদি পুলিশকে নিরপেক্ষ মনে করেন তাহলে পুলিশের পক্ষে কাজ করা সুবিধা হয়। এবং আমি তো কলকাতা পুলিশে বছর 2 ডিসি হেডকোয়ার্টার ছিলাম, তখন এরকম অনেক আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে। তো আমার যতটুকু অভিজ্ঞতা বলে যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে যদি কথা বলে নেওয়া যায় তো একজন ভদ্রলোকের মতো, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। এরকম ঘটনা যে এখন ঘটছে সেটার কারণ পুলিশের লোকেরা প্রশাসনের অন্যদের মতোই নিরপেক্ষ থাকছেন না। মোট কথা, যারা আন্দোলন করছেন তারা তাদেরকে নিরপেক্ষ মনে করছেন না। ফলে যে আমরা যে কোনো গণতন্ত্রে বিরোধী পক্ষ না থাকলে গণতন্ত্র বাঁচে না, এবং বিরোধী পক্ষের কিছু বক্তব্য থাকবে, সেই বক্তব্য শাসক দলের নেতাদের মতের সঙ্গে নাই মিলতে পারে, কিন্তু তারা সেটা প্রকাশ করার সুযোগ পাবে। এইটা করতে গিয়ে পুলিশকে শাসক দলের নেতাদের স্বার্থে হাতের যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এইখানেই বিরোধী পক্ষের রাজনৈতিক দলের লোকেরা যারা আন্দোলন করছেন তারা পুলিশকে শত্রু ভাবছেন, নিরপেক্ষ ভাবছেন না। এখান থেকে সারা বাংলায় প্রভাব পড়বে। কলকাতায় যে ফায়ারিং হয়ে লোক মারা গিয়েছিল, সে প্রভাব শুধু কলকাতাতে পড়েছিল তা নয়, সারা রাজ্যেই পড়েছিল। তো শিলিগুড়িতে আজকে যেটা ঘটেছে, ধরুন 21শে জুলাই আপনারা দেখেন যে অনেক বৃষ্টি হচ্ছে, তবুও পালন করা হচ্ছে। কেন? যে এটা বিরোধী পক্ষের লোকদের সঙ্গে বিরাট অন্যায় করা হয়েছিল। অতএব যারা করেছিল তাদেরকে যাতে রাজ্যের লোক ভুলে না যায় এবং তাদেরকে যাতে ভোট না দেয়, আমাদের প্রতি করেছিল অথবা আমাদেরকে ভোট দেয়। তো একই কথা তো আজকে যারা বিরোধী পক্ষের লোক আছেন তারা বলবেন যে তোমরা যেটা নিয়ে এরকম বছর বছর নাটক করো সেটা তো তোমরা করছো। এবং দেখুন যে ওখানে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। এবং আমি মনে করছি যে এই যে মৃত্যুটা ঘটেছে এর ফলে শাসক দলের কিন্তু শাসক দলের লাভ হয়নি। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিলে শাসক দলের এতটা ক্ষতি হতো না। বলুন। হ্যাঁ, এই জায়গাতে অরূপদাকে বলবো যে নিরপেক্ষভাবে কাজ করতে দিলে সত্যি কি প্রশাসন আজকে মনে হচ্ছে যে নিরপেক্ষভাবে কাজ করেছে? অরূপদা। বিপ্লব, প্রশাসন তো নিজের দাবি করবেই সবসময়। যদি আমরা দেখি এই ঘটনার পরও প্রশাসন দাবি করেছে যে তাদের উপর আক্রমণ হয়েছে, কি বলে, ইট ছোড়া হয়েছে, বরঞ্চ আন্দোলনটাই অগণতান্ত্রিক ছিল। আমি যদি এটার সাথে 21শে জুলাই যখন যে যুব কংগ্রেসের যে আন্দোলন হয়েছিল তখন যদি প্রশাসন এর বক্তব্য মেলাই, তখনও কিন্তু জ্যোতি বসু একটা কথা বলেছিলেন
যে মহাকরণ দখল করতে আসছিল পুরো বাহিনী মিলে, যদি মনে থাকে, এই জন্যই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল। তাহলে প্রশাসনের বক্তব্য সবসময় এই একই রকম থাকে, তাদের পক্ষে তাদের যুক্তি সাজাতেই হয়। কিন্তু একটু আগে নজরুলদা যেটা বলছিল যে প্রশাসন কি সত্যি নিরপেক্ষ কোট আনকোট, সেই জায়গা থেকে কোনো জায়গায় বিরোধী দলের ভরসা বোধহয় হারিয়ে গেছে। কারণ এখানে এসে আর কি বিরোধী শূন্য একটা রাজনীতি করার যে মানসিকতা যে শাসকদের পক্ষে দেখা যাচ্ছে, এটা খুব ক্ষতির সামনে হয়েছে। যে সেখানে পঞ্চায়েত হোক বা বিধানসভায় এসে বিরোধী বিধায়ক ভাঙানো হোক, যে একটাই দল থাকবে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, এই যে মানসিকতা, সেই মানসিকতাটাই খুব ক্ষতির, গণতন্ত্রের পক্ষে খুবই। আজকে যেটা হয়েছে শিলিগুড়িতে মোটামুটি রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছিল, এত কামান কাঁদানে গ্যাস। তো কিভাবে বিপ্লব আমরা যদি দেখি দিল্লিতে প্রতিনিয়ত বিক্ষোভ হচ্ছে দিল্লিতে, কিন্তু দিল্লিতে তো এই অবস্থা হচ্ছে না। আমি তো দিল্লিতে তো কোনো না কোনো দল রোজই তো বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু এরকম শোনা যায় না তো দিল্লিতে যে এরকম খণ্ডযুদ্ধ এত জায়গায় যায় যে দিনের শেষে 40 জন আহত, 50 জন আহত, কোনো সময় মারা যাচ্ছে, কোনো সময় আহত। কারণ কেন হচ্ছে এখানে গোলমালটা ঠিক কোনখানে? পুলিশ কেন পারছে না? সেই জায়গাটায় আমার সবসময় যেটা মনে হচ্ছে, ওই যে পুলিশ অত্যাধিক ভাবে নিরপেক্ষ ভাবে যে কাজ করতে হবে, সেই জায়গাটা বোধহয় কোনো জায়গায় হারিয়ে ফেলেছে। এবং সেই জন্য যে পুলিশের তিরস্কার নয়, বরঞ্চ সেখানে পুলিশ হয়তো পুরস্কার পাচ্ছে যে কোনো একটা দলের জায়গা নিলে। কিন্তু বিপ্লব এভাবে কি সত্যি টেকে? আমি সিঙ্গুর বা নন্দীগ্রামের অভিজ্ঞতা থেকে জানি যে একটা সময় পুলিশ প্রশাসনের ওপর অত্যাধিক নির্ভরশীলতা কিভাবে বাম সরকারকে অসুবিধায় ফেলে দিয়েছিল। দল নয়, তখন বুদ্ধবাবু অনেক বেশি প্রশাসনের উপর নির্ভরশীল ছিলেন বিপ্লব, ফলে তার মাসুল গুনতে হয়েছিল সিপিএম কে। বিপ্লব আমি জানি না, তারই হয়তো পদধ্বনি শোনা যাচ্ছে অনেক সময় যে অত্যাধিক প্রশাসন নির্ভরতা, এবং সেই প্রশাসন আবারও বলছি কোট আনকোট নিরপেক্ষ নয়, এটাই বিরোধীদের মত, এবং সেটা গণতন্ত্রের পক্ষে একেবারেই শুভ নয়। বিপ্লব এই আমি যেটা বলছি রাজাদা যেটা অরূপদা বললেন যে দিল্লিতেও সত্যি তো প্রতিদিন কোনো না কোনো আন্দোলন, এখন তো কৃষকদের বিক্ষোভে উত্তাল দিল্লি, কিন্তু আমরা তো সেখানে দেখছি না যে এই যে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, সরকার বারবার তাদের সাথে আলোচনায় বসছে, সদর্থক ভূমিকা নিচ্ছে, তাদেরকে বার্তা পাঠাচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা যে বিরোধী হবেই বা বিরোধিতা হবেই, যে সরকারের যে কোনো ডিসিশন বিরোধিতা হতেই পারে, গণতন্ত্রে তার যে নিয়ম অনুযায়ী তাদেরকে সেই বিরোধিতার জায়গা থেকে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আমরা আজকে এখানে দেখলাম যে একটা বিরোধী দল তারা উত্তরবঙ্গ অভিযানে ডাক দিয়েছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এতগুলো মানুষ আহত, একজনের মৃত্যু। মানে কেন এটা বারবার কেন? মানে প্রশাসন কি দিন দিন এর পরে সকলে বলছে যে 356 অর্থাৎ রাষ্ট্রপতি শাসন চাই, দাবিটা উঠছে, সত্যি কি এটা মানে দাবি উঠবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমি একটু বলি, দেখুন যে দিল্লিতে রোজই কিছু না কিছু ঘটে এবং লম্বাও চলে। শাহিনবাগের আন্দোলন আমরা দেখেছিলাম যে দীর্ঘদিন ধরে চলেছে, গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করেছে। বিত্তশালী কৃষক তো নয়, বিত্তশালী কৃষক পাঞ্জাব হরিয়ানার, তারা ট্রাক্টর নিয়ে দিল্লি ঘেরাও করেছেন, দিল্লিতে এসেছেন। ঠিক আছে, তাদেরও মানে তারা বসে আছে দিল্লিতে, আটকে দিচ্ছে কিছু, সরকার কিন্তু বাধা দেয়নি, কোথাও কামান দেখিনি, কোথাও মানে সেই পিঙ্ক ওয়াটার, সেটা দক্ষিণ আফ্রিকায় ব্যবহৃত হয়েছিল, হয়তো কাশ্মীরে হয়তো ব্যবহৃত হয়েছিল খুব সামান্যর জন্য। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে রং লাগিয়ে দেওয়া, হোলির রং, এ তো আমাকে সত্যি মানে ভীষণভাবে অবাক করছে। যেটা আগেও ঘটেছে নবান্ন অভিযানে, আজকেও দেখলাম উত্তরবঙ্গ অভিযানে। এই শীতকালে এরকম ভাবে শীতকালে কি গণতান্ত্রিক অধিকার থাকবে না? গ্রীষ্মকালে জলটা কি, কোথাকার জল, নর্দমার জল, বিষাক্ত জল, তাও আমরা জানি না, তার সঙ্গে কি ধরনের কেমিক্যাল দিচ্ছ, যে এইগুলো যা ঘটেছে গণতান্ত্রিক চেতনা আছে বলে মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকারই তো একদিন এসেছিল মানুষের আশীর্বাদ দিয়ে, মানে সরকার আসে মানুষের আশীর্বাদ দিয়ে, মানুষের সমর্থন নিয়ে, আর কিছুদিন পরেই দেখা যায় মানুষের পাশে নেই, তখন পুলিশকে লাগে, তখন পুলিশকে কাজে লাগাও। নজরুলদার মতো লোকদের পায় না, আর যাদের বাড়ি গাড়ি টাকা পয়সা করার প্রয়োজন হয়ে পড়ে,
মানে পোস্টের প্রয়োজন হয়ে পড়ে, তারাই গিয়ে হাজির হয়, সরকার যা বলে তাই করে, সরকারের যাবতীয় অন্যায় তারা মেনে নেয়। এবং সরকার ওই যে বললাম না, প্রথমে আসে আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে, তারপরে থাকতে চায় একেবারে ভয় দেখে। বামেরাও যে 35 বছর শ্রদ্ধা ভালোবাসায় ছিল আমি মানি না, শেষের দিকে তারাও ভয় দেখিয়ে ক্ষমতায় ছিল, এই সরকারও তাই আমার ভয় দেখিয়ে ক্ষমতায় যতদিন থাকায়। এটা হচ্ছে। এখন যে প্রশ্ন আপনি করলেন 356 মতন অবস্থা হয়েছে কিনা, দেখুন 356 মানেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে সেখানে সংবিধান অনুযায়ী কাজকর্ম হচ্ছে কিনা, এবং সেটা হচ্ছে কিনা তার রিপোর্ট দেবেন গভর্নর। হ্যাঁ, এখন গভর্নর তো শেষ করেছে বলছে, গভর্নর কি করছেন না করছেন সে তো আমরা জানতেই পারছি, গভর্নরের রিপোর্ট কি আছে না আছে আমরা জানতেই পারছি। গভর্নর যে পশ্চিমবঙ্গের প্রতি যে ভালো রিপোর্ট দিচ্ছে এটা তো আমরা কেউই বলতে পারি না, এবং রিপোর্ট কিছুই দেননি। গভর্নরের রিপোর্টের ভিত্তি করেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়ার কথা, তারা দেরি করছেন, হয়তো তারা সময় দেখছেন, অথবা তারা মনে করছেন হয়তো 356 প্রয়োজন হয়তো হবে না, সরকারের শুভবুদ্ধি ফিরবে, অথবা হয়তো সরকার নিজের চাপেই কোনো একদিন হারিয়ে যাবে এই ধরনের কাজকর্ম করতে। তবে আমি একটা কথাই বলবো যে একেবারে নিরপেক্ষ ভাবেই আমি বলতে চাই যে গণতন্ত্র যেই ক্ষমতায় থাকুক, গণতন্ত্র, ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, এটা আমাদের একটা সত্যিকারের বড় আনন্দের জিনিস। আমি চীনে বহুবার গেছি, কাছে মানুষের দেশের মানুষের কি যন্ত্রণা আমি দেখেছি। তারা, আমি যখন বলি তোমাদের দেশ এত এগিয়েছে, তখন তারা আমাকে বলে দেখো আমাদের দেশে তোমাদের মতন বিচার ব্যবস্থাও নেই, গণতন্ত্র নেই, সুতরাং যতই এগোই না কেন ভারত এখনো অনেক এগিয়ে আছে। এ ধরনের কথা সাধারণ মানুষ বড় আক্ষেপ করে তারা বলে, এ আমার বহুদিন দেখা ঘটে গেছে। এইসব থেকেই আমি বলবো যে গণতান্ত্রিক অধিকারকে যদি আমরা কেউ উপেক্ষা করে আমরা যদি রাজনীতি করতে চাই, শাসন করতে চাই, এ এক মহা বিপদ। দেখুন, আমরা আগে হয়তো আলোচনা করেছিলাম আপনার এই প্যানেলেতে, আমরা বলেছিলাম যে সাক্ষাৎ কমিটির পরে অনেক ধরনের যে সমস্ত আলোচনা ঘটেছে, সরকার সেখানে বারবারই সিদ্ধান্ত নিয়েছে যে 356 অত এভাবে আগে যেরকম ভাবে করতো সেটা করা যায় না। আর সুপ্রিম কোর্টেরও আমরা গেছেন, মুম্বাই কেসের পরেও রায় দিয়েছিল যে কতগুলো নিয়ম মেনে চলতে হবে, সেসব বিস্তারিত আলোচনা এই মুহূর্তে যাবার প্রয়োজন নেই। তবে যেটুকু আমার মনে হচ্ছে এই সরকারের তো বিশেষ আয়ু আর বাকি নেই এখন, এই কারণেই হয়তো 356 লাগানোর মতন অবস্থা এই মুহূর্তে হয়তো নাও হতে পারে। সরকার 356 লাগু করলে হয়তো এই সরকারের হয়তো সহানুভূতি কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে, এইসব কথা বিবেচনা করে হয়তো 356 হয়তো লাগবে না। কিন্তু মানে গণতান্ত্রিক অধিকার যে বহু ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে সেটা কিন্তু মানার মতন অবস্থায় একজন নিরপেক্ষ নাগরিক হিসেবে আমাকে বলতেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাজাদা, আমরা নজরুল্লাহ কাছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, যে 356 যে দাবি করা হচ্ছে, আগামী দিনে কি সেই পথে এগোচ্ছে মনে হচ্ছে? মানে প্রশাসনকে দেখে কি মনে হচ্ছে? দেখুন, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত হবে। একটা সুবিধা হবে বিরোধীদের, যে রাজ্যের শাসক দল প্রশাসনকে, বিশেষ করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এদের নিযুক্ত করে ভোট রিগিং করার সুযোগ থেকে বঞ্চিত হবে। কিন্তু আবার রাষ্ট্রপতি শাসন জারি কতটা না আইনগত সমস্যা, তার থেকে বেশি রাজনৈতিক। আইন অনুসারে একটা অবস্থা দেখিয়ে রাজ্যপাল রিপোর্ট দিলে করতে পারে, কেন? কিন্তু সেটা সেখানকার শাসক দলের পক্ষে হবে কিনা। হ্যাঁ অরূপদা, যেটা বলছিলাম, তাহলে আগামী দিনে কি 356 এই যে দাবি করা হচ্ছে, এটা কতটা যুক্তিসঙ্গত বা কি বলবো আমরা এটা নিয়ে? আজকে বিজেপির পক্ষ থেকে যে 356 ধারা জারি করা হচ্ছে, তার তো নিশ্চয়ই একটা রাজনৈতিক দিক আছে। ফলে আর একটা দিকও যেটা আছে, যে ক্রমাগত ভাবে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। বিজেপি যেমন সেটা রাজনৈতিক ভাবে বলছে, তেমনি রাজ্যপাল কিন্তু সাংবিধানিক প্রধান হিসাবেও বারবার করে বলছেন। এর ফলে যেটা হচ্ছে যে প্রশাসন কে দিয়ে
যে রাজনীতিটা করা হচ্ছে সেই প্রশাসনের উপর কিন্তু একটা প্রচন্ড চাপ আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী দিন, আগামী 2 মাস বা ডিসেম্বর জানুয়ারি, আমার যেটা মনে হচ্ছে প্রশাসনকে এরকম মারাত্মক চাপের মধ্যে থাকতে হবে। কারণ আজকে বারবারই করে যেটা বিজেপি বলছে, প্রশাসনের পুরোপুরি রাজনীতিকরণ হয়ে গেছে। এই যে কোট আন কোট এই যে রাজনীতিকরণ যে বিজেপি যেটা ক্যাম্পেইন করতে চাইছে, সে আমার মনে হয় যে রাষ্ট্রপতি শাসন তো পরের ধাপ, সেটা তো একটা প্রশাসনের রাজনৈতিক সিদ্ধান্ত কেন্দ্র সরকারকে নিতে হবে। কিন্তু এই যে ক্রমাগত বলে যাওয়া যে 356 রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে, এটা একটা জায়গায় তাদের পলিটিক্যাল ক্যাম্পেইনও প্রচুর সাহায্য করছে, যে মানুষকে জোটবদ্ধ হতে সাহায্য করছে, বা তৃণমূল যারা বিজেপির ক্যাডার আছে তাদের মানসিক বল বাড়াতে সাহায্য করছে। উল্টো দিকে যারা তৃণমূলের কর্মী সমর্থক আছে তাদের উপর কিন্তু একটা প্রচন্ড চাপ সৃষ্টি করছে বিপ্লব। আজকে দুটো ঘটনা আমরা যদি পাশাপাশি দেখি, যে আজকে সকালবেলাটা শুরু হয়েছিল কিন্তু মিদনাপুরে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী দল ছাড়বে এই একটা আবহাওয়ার মাঝেই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে সভা করলেন, এবং সেই সভায় উনি স্বাভাবিকভাবেই উনি বিরোধীদের আক্রমণ করলেন, বিজেপিকেও তীব্রভাবে আক্রমণ করলেন এবং নিজের দলকে একটা সূত্রে গাঁথার চেষ্টা করলেন। এবং বারবার করে উনি যেটা বললেন যে একটা ভোটাল এজেন্সি আসবে, নানা রকম হয়। কিন্তু যেই সকালটা যেভাবে শুরু হলো, একটা সরকার দল টিকিয়ে রাখার চেষ্টা, কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই পুরো আমার মনে হয় সেটা অনেকটা হাতের বাইরে চলে গেল। এবং যে অ্যাডমিনিস্ট্রেশন কি উনি বলছেন, বা অ্যাডমিনিস্ট্রেশন নানা রকম ভয় দেখানো হচ্ছে, সেই জিনিসটা আমার মনে হয় একটা চাপ, প্রশাসন বুঝতে পারছে একটা চাপ আসছে, সেই চাপটা আগামী দিনে যে আরো বাড়বে। এবং আজকে উত্তরকন্যা এক্সপ্রেসের এবং একজন বিজেপি কর্মীর মৃত্যু, এই চাপটা অনেকাংশ বাড়িয়ে দেবে বিপ্লব আগামী দিনে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখা যাক তা এই চাপ কতটা বাড়ে। তবে যে কোনো মৃত্যুই দুঃখের, আমরা চাই না যে বিরোধীরা তাদের রাজনীতি করবে এবং সরকার পক্ষ তাদেরকে ঠেকাবে, কিন্তু তার মাঝখানে যেন এমন কারোর প্রাণ না যায়, যেটা সকলের কাছে একটা দুঃখজনক। আমরা আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব, যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাবে, সেটা আগামী দিনের বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহ সেটা বলবে, আমরা নজর রাখবো সেদিকে। আমরা আমাদের 3 অতিথি রাজাগোপাল ধর চক্রবর্তী, নজরুল ইসলাম প্রাক্তন আইপিএস এবং সাংবাদিক অরূপ কালী, 3 জনকেই আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।